হাসিনার যে গুন্ডা লীগ, যুবলীগ, তারা আমাদের উপর অতর্কিত হামলা করে, গুলি করে। ওই দিন হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 4 জন গুলিবিদ্ধ হয় এবং ওই দিন হচ্ছে আমাদের প্রায় 6 জন মারা যায়। জুলাই আন্দোলনে যেহেতু আমি প্রথম থেকে ছিলাম একদম সম্মুখ সারিতে, সবাই আমার সাথে যারা ছিল বা আমি সম্মুখ সারিতে এখানে জুলাইতে যুদ্ধ করেছি। আমরা এটাকে যুদ্ধ বলবো আমরা, কারণ হচ্ছে এই একটা দীর্ঘ শেখ হাসিনা যে রেজিম, সেই রেজিমের বিরুদ্ধে আমরা হচ্ছে বিগত 16-17 বছর বাংলাদেশের মানুষ যে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে, সেই অত্যাচার নিপীড়নের একটা প্রতিরূপ ফলাফল হচ্ছে এই জুলাই অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান যেটাই বলি আমরা। তো এই জুলাই অভ্যুত্থানে আসলে আমরা প্রথম দিকে যেহেতু এটা আমাদের কোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছে, সরকার আমলিক সরকার, শেখ হাসিনা সরকার যেটা করছে, আমাদের যারা বেকাররা দেখা যাচ্ছে পরীক্ষা দিলে আমাদের সেখানে বেশিরভাগ হচ্ছে কোটাতে হচ্ছে নিয়োগ হতো। বাকি যারা আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের মতো যারা ছিল, যারা কোটা নেই, তারা হচ্ছে এই দীর্ঘ একটা প্রক্রিয়া চাকরির বাজারে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে আসলে এখানে নিজেকে টিকিয়ে রাখা অনেক টাফ ছিল, যার ফলশ্রুতিতে কোটার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন শুরু হয়। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা, তার গুন্ডা বাহিনী এবং তার পালিত যে প্রশাসন, এগুলোকে দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অতর্কিত হামলা নির্যাতন শুরু করে। প্রথম দিকে আমরা খুবই শান্তিপূর্ণ আন্দোলন করি, কিন্তু দেখা যাচ্ছে দিন যাওয়ার সাথে সাথে এই আন্দোলনের মোড় একটু ভিন্ন দিকে যাইতে শুরু করে। কারণ যখন হচ্ছে আমাদের উপর ফ্যাসিস্ট সরকার অত্যাচার নিপীড়ন শুরু করে এবং আমাদের হামলা, বিভিন্ন মামলা দিয়ে আমরা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের ইউনিভার্সিটি হলগুলা, বাসাবাড়ি, মেস আমরা কেউ থাকতে পারি নাই। তো বিশেষ করে আমার একটা বিষয় মনে আছে, আন্দোলনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল হচ্ছে 14 জুলাই রাতে, যেদিন শেখ হাসিনা নিজে হচ্ছে আমাদের সবাইকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেছিল। সেদিন হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষার্থী, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাশাপাশি আরো বাংলাদেশের আনাচাকার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা ওই রাতে হচ্ছে পুষে উঠে হল থেকে, মেস থেকে নেমে আসে এবং রাস্তা অবরোধ করে। আমরা হচ্ছে এর প্রতিবাদ জানাই যে আমি নয়, রাজাকার কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, এই ধরনের আমরা একটা স্লোগান দিই। তো তারপর থেকে হচ্ছে দেখা যাচ্ছে এই ফ্যাসিস্ট সরকার আরো অনেক বেশি আগ্রাসী হয়ে যায় এবং 15 তারিখের পর থেকে আরো বেশি আমাদের উপর আন্দোলনে হচ্ছে দেখা যাচ্ছে দমন পীড়ন শুরু হয়ে যায়। আরেকটা বিষয় আমার মনে হয়, 16 জুলাই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পাসের সামনে হচ্ছে ছিলাম। তো তখন আমাদের ক্যাম্পাসের সামনে থেকে আমরা যখন মিছিল নিয়ে হচ্ছে রায়সাহ বাজার মোড়ের কাছাকাছি যাই, 7 কোর্ট থেকে আমাদের হচ্ছে এই হাসিনার যে গুন্ডা লীগ, যুবলীগ, তারা আমাদের উপর অতর্কিত হামলা করে, গুলি করে। ওই দিন হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 4 জন গুলিবিদ্ধ হয়। আমাদের ছোট ভাই অনিক, ফেরদৌস, নাসিম, টোটাল আমাদের ওই 4 জন ছোট ভাই ওই দিন গুলিবিদ্ধ হয়। তারপর হচ্ছে আমরা আন্দোলন থামিয়ে দিই, আমাদের বিশাল মিছিল নিয়ে আমরা হচ্ছে আমাদের অনেক ব্যারিয়ার ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশেষ করে আন্দোলনে সবচেয়ে বেশি হচ্ছে অংশগ্রহণের ভূমিকা ছিল আমি বলবো, কারণ আমাদের আন্দোলনটা আমরা বিশ্ববিদ্যালয় থেকে করি নাই। আমরা হচ্ছে এখান থেকে বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 2-3 কিলো হেঁটে গিয়ে আমরা 0 পয়েন্টে আমাদের অবস্থান ছিল এবং এই 0 পয়েন্টে আমরা দিনব্যাপী অবস্থান করতাম এবং আমাদের যে কার্যক্রম সেগুলো করতাম। তো 17 তারিখ থেকে দেখা যাচ্ছে আমাদের এই সরকার, বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার হাসিনা সারা দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে দেয় এবং 18 তারিখ থেকে হচ্ছে সম্পূর্ণভাবে মোবাইল ইন্টারনেট, ওয়াইফাই ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। 19 জুলাই আমরা আন্দোলন করছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। সেদিন আমরা ক্যাম্পাসের সামনে অবস্থান করছিলাম। তো আমাদের বিগত যে প্রক্টর ছিলেন বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীর এবং তার সহযোগী নিউটন হাওলাদার, এরা সহ আমাদের ক্যাম্পাসে ঢুকতে বাধা প্রদান করে, পাশাপাশি তাদের পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তখনই হচ্ছে আমাদের একজন শিক্ষার্থী, আমাদের ছোট ভাই নুরনবী, তাকে হচ্ছে তুলে নিয়ে যায়। তারপর আমাদের উপর আক্রমণ শুরু করে এবং এই আক্রমণ সন্ধ্যা রাত অবধি চলতে থাকে। ওই দিন আমাদের এই লক্ষ্মীবাজারে আমরা কোনো মিডিয়াও পাই নাই, মানে আমাদের এই নিউজটাতে মিডিয়া কাভারেজ হবে এরকম কোনো কিছু ছিল না। এবং ওই দিন হচ্ছে আমাদের প্রায় 6 জন মারা যায় ওই লক্ষ্মীবাজারে। আমার মনে আছে আমরা দুপুর পর্যন্ত ফাইট করতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের তখন শিক্ষার্থীরা প্রায় ম্যাচ ছাড়া হল ছাড়া হয়ে গেছে। তো তখন শিক্ষার্থীর সংখ্যা খুব কম ছিল, যারা ছিল তারা খুবই ভয় উৎকণ্ঠার মধ্যে দিয়ে ছিল আন্দোলনে। আমি নিজে ওই দিন হচ্ছে অনেককে ফোন দিয়ে গালিগালাজ করা শুরু করছি আমার বন্ধুদের, যে আমি এখানে একা আছি, তোরা আসছিস না কেন। পরে দেখা যাচ্ছে আমার বন্ধু আরো ছিল, রাব্বি ছাত্র অধিকার পরিষদের, তারপর সেলিম, ফরহাদ, এরা সবাই আসে। পরবর্তীতে আমরা তখন ছিলাম মানে অস্ত্র ছাড়া, পুলিশ অস্ত্রের মুখে হচ্ছে আমরা ইট পাটকেল নিয়ে হচ্ছে দেখা যাচ্ছে প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। তো সেদিন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে দুপুরবেলা কোত্থেকে যেন একটা লাঠি আসলো। এই লাঠিটার একটা দারুণ কাহিনী আছে আমার, যেটা মনে আছে আমার জুলাই অভ্যুত্থান আমার সবচেয়ে একটা স্মরণীয় ঘটনা। ওই দিন সন্ধ্যা 7টা নাগাদ হচ্ছে পুলিশ
পুরান ঢাকার গলিগুলোতে ঢুকে যায়, মহানগরের গলি, 19 টনের গলি, এই গলিগুলোতে। তখন আমি হচ্ছে একা পড়ে যাই। তো একা পড়ে যাওয়ার পুলিশ একদম গলির মাথায় ছিল, গুলি করবে। এই সময় হচ্ছে আমাকে একটা পুরান ঢাকায় একজন বাড়িওয়ালা হচ্ছে তার বাড়িতে হচ্ছে টেনে নেয়, মানে গেটের মধ্যে দিয়ে। পরে পুলিশ আমাকে আর গুলি করতে পারে না, আমি বেঁচে যাই অল্পের জন্য। সেদিন হয়তো আমি ওই লাশের সারিতে থাকতে পারতাম। তো পরবর্তীতে বাড়িওয়ালা হচ্ছে আমাকে খুব স্নেহ করেন এবং হচ্ছে খাওয়া দাওয়ার খাওয়ান, এবং আমার লাঠিটা রেখে যেতে পারেন, বলেন যে এই লাঠিটা আপনি পরে নেবেন, কারণ এখন পথে যাইতে লাগলে আপনাকে ছাত্রলীগ বা অন্যান্য যুবলীগ যারা আছে আপনাকে ধরতে পারে। তো আমি ওনাদেরকে একটা কথা বলে আসছিলাম, ওই যে 19 জুলাই ঠিক সন্ধ্যা 7:30 কিংবা 8টা, আমি বলছিলাম যে এই লাঠিটা আমি শেখ হাসিনা পতন হলেই নিব। তো লাঠিটা হচ্ছে আমার কাছে এখনো আছে, এবং আমি 8ই আগস্ট তাদের বাসায় গিয়েছি। তো ওই লাঠিটা ওই দিন নিয়ে আসছিলাম 8ই আগস্ট, এবং ওনারা খুবই খুশি যে আমি বলে গেছিলাম শেখ হাসিনা পতন হলে লাঠি নেব। এবং তখনই হচ্ছে এই লাঠিটা হচ্ছে ওনারা দেয়, এবং আমার সাথে খুবই ভালো সম্পর্ক। আমি এখনো মাঝে মাঝে ওনাদের সাথে দেখা করি, এবং লাঠিটা আমার কাছে এখন সংরক্ষিত আছে, এটা জুলাই স্মৃতি হিসাবে আমার কাছে আছে। এরপরে হচ্ছে আমরা দেখা যাচ্ছে আন্দোলন অনেকটা থমকে গিয়েছে। 19-20 তারিখের পরে একদম কারফিউ চলতেছে, প্রায় কারফিউ মনে হচ্ছে 28-29 তারিখ পর্যন্ত কারফিউ ছিল। তারপরে আমরা হচ্ছে ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায়, তখন আমাদের সবার যোগাযোগ বন্ধ, ইন্টারনেট বন্ধ। আমরা যেখানে পারছি আন্দোলনে অংশগ্রহণ করছি, তবে আমরা ঢাকা ছাড়ি নেই। এরপরে আমার মনে আছে 3ই আগস্ট আমরা যখন শহীদ মিনারে আমাদের যে সমাবেশ ছিল এবং আমাদের যে এক দফার ঘোষণা, তখন 3ই আগস্ট যাওয়ার সময় আমাদের মোবাইলগুলো আসলে চেক করছিল। তো ভাগ্য ভালো আমি মোবাইলটা হচ্ছে সেকেন্ড স্পেস চালু করে গেছি। তো সেকেন্ড স্পেস চালু করলে হচ্ছে মোবাইল দেখা যাচ্ছে, কিছু দেখা যায় না, ব্ল্যাঙ্ক দেখা যায়। তো 3ই আগস্ট ওখানে যাওয়ার পর আমার মনে হলো আমরা প্রথম দিকে খুব মানুষ কম ছিলাম, কিন্তু যখন একটু দুপুর গড়িয়ে বিকাল হলো, তখন দেখা যাচ্ছে জনস্রোত নেমে আসছে। এটা আসলে মানে অকল্পনীয়। দেশের মানুষের যে ক্ষোভ, একটা কথা আমরা সবসময় বলতাম যে বিগত বিশ্ববিদ্যালয় গত 7-8 বছর ধরে আছি, এটা সবসময় ফিল করতাম যে শেখ হাসিনা রেজিমের পতন হতে একটা গণবিস্ফোরণ লাগবে। আমার মনে হচ্ছে সেই গণবিস্ফোরণটা সে 3ই আগস্টই হয়ে গেছে। আর 3ই আগস্টের পর আমরা আসার সময় অনেক কষ্ট হয়েছে আমাদের। দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট, পুলিশ ছিল, ছাত্রলীগ, যুবলীগ, মানে শেখ হাসিনা একজন ডিক্টেটরের যে চরম পর্যায়ে, ওই সময় তারা হচ্ছে সর্বোচ্চটা অ্যাপ্লাই করছে, প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। আর 5ই আগস্টের একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 5ই আগস্ট সকাল প্রায় 8টার দিকে আমি সান্দারফল যাই। তো সান্দারফল যাওয়ার পর হচ্ছে ওখানে আমি ভাবছিলাম আমরা হচ্ছে শহীদ মিনারে যাবো, কিন্তু শহীদ মিনারে আমি হচ্ছে 52 ইউনিটটা ক্রস করতে পারি নাই। মানে 52 ইউনিটের সামনেই যে সান্দারফল যে ফ্লাইওভার, যাত্রাবাড়ি থেকে যে ফ্লাইওভার আসছে, ওখানে হচ্ছে পুলিশ এবং এপিবিএন ওরা হচ্ছে চাইনিজ গুলি ছিল, এটা একটা রিপোর্ট ছিল আরটিভিতে। তো চাইনিজ গুলি দিয়ে হচ্ছে ওরা গুলি করতেছিল। তখন আমার সামনে প্রায় 3 জন মারা গেল ওখানে। তো একটা ছেলে হচ্ছে একদম আমার সামনে, শেখ বোরহানুদ্দিন কলেজ, ওটার সামনে গুলি খেয়ে পড়ে গেছে। তো আমি হচ্ছে ওকে ধরতে যাবো, এই সময় হচ্ছে পুলিশ আবার গুলি করলে আমি তখন লাফ দিয়ে ড্রেনে পড়ে আমার পা হচ্ছে একদম ছিলে যায়। তো ওটা হচ্ছে 5ই আগস্ট একদম সকালবেলা। এর পরবর্তীতে 11:30টার দিকে দেখি হঠাৎ করে একবার নেট আসে। তখন আমরা সবাই খুব উচ্ছ্বসিত হই, যারা ওখানে আন্দোলনে ছিলাম। তাদের মধ্যে একটা মানে অন্যরকম একটা ফিল হয় যে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, হঠাৎ করে নেট আসার কথা না। কিছুক্ষণ পর আমরা মোটামুটি বিভিন্ন খোঁজ খবর পাচ্ছি যে শেখ হাসিনা হচ্ছে পালিয়ে যাচ্ছে। তখন আমাদের মধ্যে হচ্ছে আরো বেশি হচ্ছে মানে ভয় ডরহীন ভাবে আমরা হচ্ছে সামনে এগোতে যাচ্ছি। তখন হচ্ছে পুলিশ একটু পিছু হটে, পুলিশ সান্দারফল যে 52 ইউনিট ওখানকার সামনে একটু পিছু হটে এর সামনে চলে যায়, এই যে শহীদুল্লাহ হল ও পাশে চলে যায়। তখন আমরা আরো এগোতে থাকি, সর্বশেষ হচ্ছে পুলিশ চলে যায় দোয়েল চত্বরের কাছে। আমরা হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে টিএসসি শাহবাগ যাই। শাহবাগ গেলে তখন মোটামুটি আমরা শিওর হয়ে যায় যে শেখ হাসিনা আর থাকবে না, আপা হচ্ছে পালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনী আমাদের থেকে লাঠি যেগুলো ছিল, মানে ইট পাটকেল, এগুলা বলতেছে আপনারা রেখে দেন, আপনাদের জন্য সুসংবাদ আছে। তো পরক্ষণে আমরা হচ্ছে আস্তে আস্তে ওখানে 10-15 মিনিট আমরা অবস্থান করছিলাম শাহবাগে। তখন আমরা সবাই প্ল্যান হচ্ছে গণভবনের দিকে যাবো। গণভবনে যাওয়ার পথে মোটামুটি আমরা নিউজ পেয়ে গেছি যে আপা পালাইছে। তখন হচ্ছে দেখা যাচ্ছে আমি সকাল থেকে কিছু খাই নাই, অনেক হচ্ছে দৌড়াচ্ছে কে কারায় গণভবন যাবে। তো আমার তখন খুব খারাপও লাগতেছিল যে দৌড়াতেও পারতেছে না, শরীর ওই, গাড়ি ঘোড়া নেই, রাস্তায় অনেক মানুষ। আর সবচেয়ে আরেকটা বেশি দুঃখ লাগছে ওই দিন যে যারা আন্দোলন করছে আমাদের আসলে কেউই গণভবনে লুটপাট করে নাই। লুটপাট যারা করছে এরা আসলে বিশেষ করে হচ্ছে ঢাকা শহরের বাসাবাড়ির স্বাভাবিক মানুষগুলো, মানে যারা হচ্ছে আসলে আন্দোলন ছিল না, শেখ হাসিনার পতনে সবাই হচ্ছে আনন্দ মুখর ছিল, আসছে গণভবনে যে যা পারছে নিজে। তবে আমরা সর্বোপরি সর্বোচ্চ চেষ্টা করছি বাধা দেওয়ার জন্য, এবং এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আমরা চাই আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হোক, সেই প্রত্যাশা রাখি। জুলাই আন্দোলন হচ্ছে বেঁচে থাকুক 1000 বছর আমাদের মাঝে।